গুড ইভিনিং। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি শুরু করে দিই। আগের দিন তো পড়া হয়েছিল, মনে আছে যে হোমিওস্ট্যাসিস ফার্স্ট দুইটা আইটেম যেটা, এবং সেল। তো আজকে পড়বো হচ্ছে সেল মেমব্রেন ট্রান্সপোর্ট। দুটা সেলের মধ্যে কিভাবে ট্রান্সপোর্ট হয় সেটাই। সেল মেমব্রেন ট্রান্সপোর্ট পড়ার আগে যেটা একটা জানতে হবে যে হচ্ছে, যদি ডেফিনেশন আমরা বলি যে সেল মেমব্রেন ট্রান্সপোর্টটা কি জিনিস, ইট ইজ দ্য বায়োফিজিও, যদি আমরা মেডিকেলের ভাষায় বলি যে বায়োফিজিও কেমিক্যাল ফেনোমেনন বাই হুইচ সাবস্টেন্সেস আর ট্রান্সপোর্টেড থ্রু দ্য সেল মেমব্রেন ফ্রম ইনসাইড টু আউটসাইড অর ভাইস ভার্সা। মানে হয় ভিতর থেকে বাইরে আসবে কোনো সাবস্টেন্স, অথবা বাইরে থেকে ভিতরে আসবে। সেলের ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে সেলের ভিতরে ঢুকবে, সেটাই হচ্ছে সেল মেমব্রেন ট্রান্সপোর্ট। এখন এই মেমব্রেন ট্রান্সপোর্টটা জানার আগে জানতে হবে যে কিছুটা মানে একটু আইডিয়া থাকা ভালো যে দুইটা সেলের মধ্যে আসলে কানেকশন গুলো কি ধরনের থাকে। ঠিক আছে, যেহেতু আমরা সেলের মধ্যে কোনো জিনিস ঢুকাবো বা সেল থেকে কোনো জিনিস বের করব, সেই জন্য জানতে হবে যে সেলের মধ্যে কি ধরনের কানেকশন থাকে। সেলের মধ্যে মেইনলি টু টাইপের কানেকশন থাকে, মানে জাংশন যদি আমরা বলি, একটা হচ্ছে টাইট জাংশন আর একটা হচ্ছে গ্যাপ জাংশন। টাইট জাংশন মানে বুঝতে পারতেছো যে একদম টাইট থাকবে, যেখান দিয়ে কোনো কমিউনিকেশন একটু ডিফিকাল্ট হবে। আর গ্যাপ জাংশন মানে যেখানে সব থেকে ভালো কমিউনিকেশন থাকবে। আরো থাকে ডেসমোজোম, মানে অ্যাডহেশন থাকে বিভিন্ন ধরনের, সেগুলোকে হচ্ছে অ্যাডারেন্স বলা হয়, ডেসমোজোম বলা হয়। এগুলো আসলে ডিপেন্ড করে যে ওগুলোর কোন ধরনের প্রোটিন মলিকিউল থাকে সেটার উপর। মেইনলি হচ্ছে টাইট জাংশন অ্যান্ড গ্যাপ জাংশন। তো এটা জানা জরুরি যে পরে যখন তোমরা বিভিন্ন সিস্টেম পড়বা তখন আসবে ইভেনচুয়ালি যে কোথায় টাইট জাংশন থাকতেছে, যার কারণে সেখানে আমাদের কমিউনিকেশন কম হয়, আর কোন অর্গানে বা কোন টিস্যুতে গ্যাপ জাংশন থাকে যেখানে আমাদের কমিউনিকেশনটা বেশি হচ্ছে। ঠিক আছে, তো এটা সম্পর্কে জাস্ট একটা আইডিয়া। অনেক সময় জিজ্ঞাসা করে যে গ্যাপ জাংশন কি বা টাইট জাংশন কি, তেমন একটা জিজ্ঞাসা করে না। এটা জানার জন্য যে ইন্টারসেলুলার কানেকশনটা কি, দুইটা সেলের মধ্যে কিভাবে আসলে কানেকশন থাকে। তারপর আমরা এখন চলে যাই সরাসরি মেমব্রেন ট্রান্সপোর্টে। প্রথমেই যেটা তোমাদের পড়তে হয়, খুবই জানতে হবে যে ক্লাসিফাই মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা রিটেনেও আসে, ভাইবাতেও জিজ্ঞাসা করে যে মেমব্রেন ট্রান্সপোর্ট যে মেকানিজম সেটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করি। প্রথমে হচ্ছে মলিকিউল অনুযায়ী, একটা হচ্ছে মাইক্রো মানে ছোট ছোট মলিকিউলের জন্য, আর একটা হচ্ছে ম্যাক্রো মলিকিউল যেগুলো একটু বড় সাইজ মলিকিউল যেগুলো, সেগুলোর জন্য। মেইনলি মাইক্রো মলিকিউলটাই তোমাদের লাগবে। হ্যাঁ, যেগুলো হচ্ছে মাইক্রো মলিকিউল সেগুলোতে আমরা কিভাবে ট্রান্সপোর্ট করব সেটাই তোমাদের লাগবে, সেটা ক্লাসিফাইটাই। তো সেটাকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আবার দুই রকম, প্রাইমারি অ্যাক্টিভ, সেকেন্ডারি অ্যাক্টিভ। সেকেন্ডারি অ্যাক্টিভ দুই রকম, কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট। আর প্যাসিভ হচ্ছে অসমোসিস, ডিফিউশন,
ডিফিউশন হচ্ছে সিম্পল আর ফ্যাসিলিটেড। আমি এটা এখানে খুব তাড়াতাড়ি বললাম কারণ পরে আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলা ডিটেলস পড়বো, ওই জন্য এখানে তাড়াতাড়ি বলে গেলাম আর কি। প্যাসিভ ট্রান্সপোর্ট দিয়ে শুরু করি। এখানে জাস্ট একটা ফিগার, এখানে হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্টে যেটা বলছিলাম যে একটা হচ্ছে ডিফিউশন আর একটা হচ্ছে অসমোসিস। ডিফিউশন আবার দুই রকম, সিম্পল ডিফিউশন আর ফ্যাসিলিটেড ডিফিউশন। ফিগারটা একটা জাস্ট দেখানোর জন্য। এখন আসো ডিটেলসে যে হোয়াট ইজ ডিফিউশন। ডিফিউশন কি জিনিস? ডিফিউশন তোমরা আগেও পড়ছো, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের পড়া। এখানে জাস্ট একটু মেডিকেলের ভাষায় যেটা জানতে হবে যে ডিফিউশন আমাদের বডির কোথায় কোথায় হয় বা এটার ইম্পর্টেন্সটা কি ফিজিওলজিতে আমাদের যেটা জানা দরকার। মেমব্রেন ট্রান্সপোর্টের প্রতিটা অংশের জন্য যেটা ইম্পর্টেন্ট যে সবগুলোর এক্সাম্পল জানতে হবে। সবগুলোর এক্সাম্পল এত সোজা, কিন্তু পরীক্ষার সময় দেখো তোমরা বেশিরভাগই কেন জানি এই ডিফিউশন আর অসমোসিসের এক্সাম্পল যখন জিজ্ঞাসা করা হয় যে আমাদের বডির কোথায় হয়, তোমরা বলতে পারো না। জানি না কেন এটা করো তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো হোয়াট ইজ ডিফিউশন। তাহলে ডিফিউশনের যদি ডেফিনেশন বলি কি, যে মুভমেন্ট অফ মলিকিউলস ফ্রম এন এরিয়া অফ হাই কনসেন্ট্রেশন টু এ এরিয়া অফ লো কনসেন্ট্রেশন। ঠিক আছে, মলিকিউল এখানে কিসের মুভমেন্ট হবে? সলিউট পার্টিকলস, মানে মলিকিউলের মুভমেন্ট হবে। কোথায় থেকে? তার হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন। ডিফিউশনের এক্সাম্পল এটা হচ্ছে বলতে পারো সিম্পল। আরেকটা যেটা বললাম যে সিম্পল ডিফিউশন যেটা, সেটা ডেফিনেশন এইটাই যে মুভমেন্ট অফ মলিকুলস ফ্রম অ্যান এরিয়া অফ হায়ার কনসেন্ট্রেশন টু অ্যান এরিয়া অফ লোয়ার কনসেন্ট্রেশন উইদাউট হেল্প অফ এনি ক্যারিয়ার প্রোটিন। তাহলে সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। আর এটার এক্সাম্পল আমাদের বডিতে যেটা সব থেকে বেশি জরুরি, এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন লাংস অ্যান্ড টিস্যু। এই এক্সাম্পল কখনোই ভুল করা যাবে না। যে সিম্পল ডিফিউশনের এক্সাম্পল কি? এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন লাংস অ্যান্ড টিস্যু। আচ্ছা, এটা গেল হচ্ছে সিম্পল ডিফিউশন। আর ফ্যাসিলিটেড ডিফিউশন কি? একই জিনিস, সেম জিনিস, একই হবে। হায়ার মলিকিউলের মুভমেন্ট হবে ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, কিন্তু একটাই ডিফারেন্স, যেখানে একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে উইথ দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন। ঠিক আছে, একটাই ডিফারেন্স, যেখানে একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে। এক্সাম্পল কি? ডিফিউশন অফ গ্লুকোজ। তাহলে যে দেখো আগের যে ফিগারটা দেখাইছিলাম, এই যে হ্যাঁ, এটা হচ্ছে সেলের বাইরে আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। মলিকুল দেখতে পাচ্ছ, এখানে হায়ার কনসেন্ট্রেশন আছে, এখানে লোয়ার কনসেন্ট্রেশন। সরাসরি কি হচ্ছে, হায়ার কনসেন্ট্রেশন থেকে যে প্লাজমা মেমব্রেন দিয়ে সরাসরি লোয়ার কনসেন্ট্রেশনে চলে আসতেছে। এটা হচ্ছে তাহলে কি? সিম্পল ডিফিউশন। আর এই যে দেখো এখানে পরেরটা, এই যে এখানে হায়ার কনসেন্ট্রেশন, এখানে লোয়ার কনসেন্ট্রেশন, এখানে যেটা মাঝখানে এটা কি? এটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। এটার মধ্য দিয়ে যখন হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনে আসতেছে, তখনই হচ্ছে সেটা ফ্যাসিলিটেড ডিফিউশন। ঠিক আছে। আর ফ্যাসিলিটেড এই যে গ্লুকোজের, হ্যাঁ, গ্লুকোজের ডিফিউশন হয় কোথায় হয়? অনেক জায়গায় হতে পারে, জিআই ট্র্যাক্টে হতে পারে, রেনাল ট্র্যাক্টে হতে পারে। আর এখানে যে ক্যারিয়ার প্রোটিনটা লাগে সেটাকে বলা হয় গ্লুট, মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার। আমাদের বডিতে অনেকগুলো পাঁচ ধরনের গ্লুট আছে, গ্লুট 1 2 3 4। তোমরা পরে যখন বিভিন্ন সিস্টেমে যাবা তখন পড়বা যে কোথায় কোন গ্লুটটা থাকে। ঠিক আছে। তো ডিফিউশন অফ গ্লুকোজ যদি জিজ্ঞাসা করে যে কোথায় হয়, তাহলে কি বলবা? যে জিআই ট্র্যাক্টে হতে পারে, তারপর কিডনিতে মানে রেনাল ট্র্যাক্টে হতে পারে। এখন তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে, যে রিটেনেও আসে বা ভাইভাতেও জিজ্ঞাসা করে যে সিম্পল ডিফিউশন আর ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে ডিফারেন্স কি। ঠিক আছে, তাহলে একটা তো হচ্ছে বললাম যে কি, যে ক্যারিয়ার প্রোটিন। সিম্পল ডিফিউশনে ক্যারিয়ার প্রোটিন লাগবে না, ফ্যাসিলিটেড ডিফিউশনে ক্যারিয়ার প্রোটিন লাগবে। আর একটা ডিফারেন্স হচ্ছে যে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে একটা জিনিস থাকে, আমরা পাই জিনিস, সেটাকে বলা হয় ভি ম্যাক্স বা ভেলোসিটি ম্যাক্সিমাম। এখন এটা কি জিনিস দেখো, এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। আমরা জানি যে নর্মালি আমাদের রেট অফ ডিফিউশন যেটা, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু কি? কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স। ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্সের ডিরেক্টলি প্রপোর্শনাল রেট অফ ডিফিউশন। একটু পরে আমি বলবো যে কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে রেট অফ ডিফিউশন। তাহলে কনসেন্ট্রেশন মানে যত বেশি কনসেন্ট্রেশন যত বাড়বে, সাবস্টেন্সের রেট অফ ডিফিউশনও তত বাড়বে। এখন এই যে ব্লু লাইন যেটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে সিম্পল ডিফিউশন। এখান থেকে দেখো ইজিলি বোঝা যাচ্ছে যে কনসেন্ট্রেশন যত বাড়তেছে, রেট অফ ডিফিউশনও দেখো তত বাড়তেছে। ঠিক আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল। আর এই যে রেড লাইন যেটা, এটা দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। কিন্তু এখানে কি হয়েছে দেখো, এখানে একটা নির্দিষ্ট পর্যন্ত ম্যাক্সিমাম ভেলোসিটি উঠেছে, হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম রেটে গিয়েছে, কিন্তু তারপর কিন্তু আর রেটটা বাড়েনি। তারপর দেখো কার্ভটা ফ্ল্যাট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখানে যেমন
উঠতেই আসতে কার্ভটা উপরের দিকে, আর এখানে হচ্ছে কার্ভটা ফ্ল্যাট হয়ে গেছে। তার মানে কি, ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে আমরা ভেলোসিটির একটা ম্যাক্সিমাম লিমিট পাচ্ছি, যার পরে আর ভেলোসিটিটা বাড়তে পারে না। এখন এই যে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি পাওয়া যাচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে, এটাকেই বলা হয় হচ্ছে ভি ম্যাক্স। এটা কেন হয়? সহজই একটাই কারণ, যে ফ্যাসিলিটেড ডিফিউশনে কি লাগে, একটা ট্রান্সপোর্টার লাগে, মানে একটা ক্যারিয়ার প্রোটিন লাগে। এই ক্যারিয়ার প্রোটিনটা কি হয়, একটা নির্দিষ্ট সময় পরে এক্সস্টেড হয়ে যায়, যার কারণে আর এর রেটটা আর বাড়তে পারে না। ঠিক আছে, তাহলে কি বললাম, ভিম্যাক্স তোমাদের রিটেনে আসে, কিন্তু তখন তোমরা এই গ্রাফটা আঁকাবা, আর ভাইবাতেও জিজ্ঞাসা করা হয়, এবং এই জিনিসটা তোমরা সবসময় স্কিপ করে যাও। দেখছি যারা প্রফের এক্সামে নিয়ে এটা পড়তে পারো না, কেন জানি পরীক্ষায় বলতে পারো না। তাহলে কি বললাম, যে ফ্যাসিলিটেড ডিফিউশনে যেহেতু আমাদের ক্যারিয়ার প্রোটিন লাগে, এবং প্রতিটা ক্যারিয়ার প্রোটিনের কাজ করার একটা ক্যাপাসিটি থাকে, তার চেয়ে বেশি কাজ করতে পারে না। যখন সেই পিকে চলে যায় ক্যাপাসিটিটা, তারপরে আর ডিফিউশনের রেটটা বাড়তে পারে না। এই যে পর্যন্ত পিকে ওঠে, মানে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়, সেটাই হচ্ছে ভি ম্যাক্স অর ভেলোসিটি ম্যাক্সিমাম। আশা করি এটা আর তোমরা ভুল করবে না। এখন এই যে ফ্যাক্টরস এফেক্টিং রেট অফ ডিফিউশন, এটা কিছুই না, এটা একদমই নর্মাল জিনিস, যে কি কি ফ্যাক্টর এফেক্ট করতেছে রেট অফ ডিফিউশনকে। প্রথমে হচ্ছে কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন। আমরা বলছি যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে ডিফিউশনে, এবং হায়ার যত বেশি এই ডিফারেন্সটা থাকবে, মানে একটা পাশে যত বেশি কনসেন্ট্রেশন বাড়বে আর একটা পাশে যত কম হবে, রেট অফ ডিফিউশন তত বাড়বে। আর ডিস্টেন্স বিটুইন টু রিজনস, দূরত্ব যদি বাড়ে দুইটা রিজনের মধ্যে, তাহলে ডিফিউশন রেট কমে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। সাইজ অফ পার্টিকেল, সাইজ যদি বাড়ে, হ্যাঁ, একটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের সাইজ যদি বড় হয়, তাহলে রেট অফ ডিফিউশন কমে যাবে, মানে এটাও হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। মলিকুলার ওয়েট একই, সাইজ অফ পার্টিকলস মলিকুলার ওয়েট একই, ইনভার্সলি প্রপোর্শনাল। থিকনেস অফ দ্য সেল মেমব্রেন, অবশ্যই যদি সেল মেমব্রেনের থিকনেস বাড়ে ডিফিউশন রেট কমে যাবে, এটাও ইনভার্সলি প্রপোর্শনাল। আর হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার যেহেতু কাইনেটিক মোশন বাড়ায়, মানে মলিকিউলের মুভমেন্ট বৃদ্ধি করে, সে কারণে এটা ডিফিউশন রেটকেও বাড়াবে, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে দেখো এখানে যেগুলো বললাম তার মধ্যে এই যে এক নম্বর যেটা কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন আর টেম্পারেচার, এই দুইটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর বাকি সবগুলোই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ডিফিউশন শেষ, এখন আসা হচ্ছে অসমোসিস। অসমোসিস যদি এক কথায় বলতে চাও, হোয়াট ইজ অসমোসিস, এক সব থেকে সোজা হচ্ছে ওয়াটারের ডিফিউশন যেটা, সেটাই হচ্ছে অসমোসিস, মানে ওয়াটার। ঠিক আছে, যে এখানে ডিফিউশন হবে কিন্তু কিসের হবে, ওয়াটারের, সেটাই হচ্ছে অসমোসিস। এই জিনিসটা মনে রাখলে কখনো ভুল হবে না, যে ডিফিউশন কি, ডিফিউশন হচ্ছে অসমোসিস কি, অসমোসিস হচ্ছে ডিফিউশন অফ ওয়াটার। এখন এটা ডেফিনেশনে দেখো, ডেফিনেশনটা আমি বলতেছি, কয়েকটা পয়েন্ট আছে যেটা তোমরা হচ্ছে উল্টাপাল্টা করো। যে প্রথমেই কি বলবা দেখো, আমি বলছি যে ডিফিউশন অফ কি হবে, ওয়াটার। তো আমরা এখানে ওয়াটার ছাড়া আরো অন্যান্য সলভেন্ট থাকে, যদিও আমাদের বডির মেইন সলভেন্ট হচ্ছে ওয়াটার, ওই জন্য ওয়াটারের কথা বললাম। দ্য ডিফিউশন অফ সলভেন্ট, এখানে হচ্ছে সলভেন্টের ডিফিউশন হবে। হ্যাঁ, আগের বার আমরা ডিফিউশনে আমরা কি পড়ছি, সেখানে কিসের মুভমেন্ট হয়, সেখানে হচ্ছে সলিউটের মুভমেন্ট হয়, কিন্তু এখানে মুভমেন্ট কিসের হবে, সলভেন্টের। ঠিক আছে, এখানে মুভমেন্ট হবে হচ্ছে সলভেন্ট। ঠিক আছে, অ্যাক্রস দ্য কি, অ্যাক্রস এ সেমি পারমিয়েবল মেমব্রেন, মেমব্রেন মাস্ট এখানে লাগবেই, ফ্রম দ্য রিজন অফ লোয়ার সলিউট কনসেন্ট্রেশন টু দ্য রিজন অফ হায়ার সলিউট কনসেন্ট্রেশন। এই কথাটা মনে রাখতে হবে যে সলিউট কনসেন্ট্রেশন লোয়ার থেকে হায়ারে যাবে। ঠিক আছে, মুভমেন্ট হবে কিসের, সলভেন্টের। কোথায় থেকে, ফ্রম দ্য রিজন অফ লোয়ার সলিউট কনসেন্ট্রেশন টু দ্য রিজন অফ হায়ার সলিউট কনসেন্ট্রেশন। অথবা অনেকে আবার তোমরা বলো যে এখানে যে ডিফিউশন অফ সলভেন্ট মলিকুলস অ্যাক্রস সেমি পারমিয়েবল মেমব্রেন ফ্রম দ্য রিজন অফ হায়ার সলভেন্ট কনসেন্ট্রেশন টু লোয়ার সলভেন্ট। তো বারবার সলভেন্ট কথাটা যদি বলো, তখন যেটা শুনতে কেমন জানি একটু কনফিউজিং লাগে। ওই জন্য এখানে যখন তোমরা বলতেছো যে ডিফিউশন অফ সলভেন্ট মলিকুল, তখন পরে সলিউটেডটা বলাই বেটার। ঠিক আছে, তাহলে কি বলবো আমরা, যে দ্য ডিফিউশন অফ সলভেন্ট মলিকুলস, কিসের ডিফিউশন হবে, সলভেন্ট মলিকুলের ডিফিউশন হবে অ্যাক্রস সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেনের কথা অবশ্যই বলতে হবে, এটা মিস করা যাবে না। ফ্রম দ্য রিজন অফ লোয়ার সলিড কনসেন্ট্রেশন টু দ্য রিজন অফ হায়ার সলিড কনসেন্ট্রেশন। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। যেমন এক্সাম্পল যেটা আমি বললাম, যে সবগুলারই এক্সাম্পল, প্রতিটা মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেমের এক্সাম্পল অবশ্যই জানতে হবে। যে অসমোসিস অফ ওয়াটার ফ্রম রেনাল টিউবুল, তোমরা জানো যে আমাদের বডিতে ইউরিন ফর্মেশন হয় তার আগে
যা আমরা যত পানি খাই সেগুলোর হচ্ছে আবার রিঅ্যাবজর্পশন হয়, এগুলো দরকার নাই, রেনাল সিস্টেমে পড়বা। জাস্ট এক্সাম্পলটা এখন মনে রাখো যে অসমোসিস অফ ওয়াটার ফ্রম রেনাল টিবিউলস। ঠিক আছে, এখান থেকে অনেক সময় আবার হুট করে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ অসমোটিক প্রেশার। কিছুই না, দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ প্রেশার রিকোয়ার্ড টু স্টপ অসমোসিস ইজ কল্ড অসমোটিক প্রেশার। মানে একটা অসমোসিসকে স্টপ করার জন্য তোমার যতটুকু প্রেশার লাগবে সেটাই হচ্ছে অসমোটিক প্রেশার। তাহলে ডিফিউশন অসমোসিসের ক্ষেত্রে কি বললাম, ডেফিনেশন: the diffusion of solvent molecule across a semi-permeable membrane from the region of lower solute concentration to the region of higher solute concentration. Example কি, osmosis of water from the renal tubule। আর osmotic pressure এর কথা বলছি যে the exact amount of pressure required to stop osmosis is called the osmotic pressure। ঠিক আছে, এখন অসমোসিস থেকে তোমাদের একটা কোশ্চেন খুব আসে, পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, এটা পোস্ট গ্রাজুয়েশনের কোশ্চেনেও আসে। ঠিক আছে, যেটা আমি আমার নিজের পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষায় ভুল করে আসছিলাম, যে সেটা হচ্ছে কি, যে প্লাজমার অসমোলারিটি কত। ঠিক আছে, আমাদের সেলটা তো থাকে হচ্ছে প্লাজমার মধ্যে, তো প্লাজমার যেটা অসমোলারিটি সেটাকে বলা হয় হচ্ছে আইসোটোনিক সলিউশন। ঠিক আছে, আর যদি প্লাজমার চেয়ে কোনো সলিউশনের অসমোলারিটি বেশি হয় সেটাকে বলা হয় হচ্ছে হাইপারটনিক সলিউশন। আর যদি প্লাজমার চেয়ে কোনো সলিউশনের টনিসিটি বেশি হয়, মানে কনসেন্ট্রেশন বেশি হয়, সেটাকে বলা হয় হচ্ছে হাইপোটনিক সলিউশন। তো আমাদের নরমাল প্লাজমার অসমোলারিটি হচ্ছে 280 থেকে 290 মিলিমোল পার অসমোল লিটার। তোমরা এগুলো বায়োকেমিস্ট্রিতে পড়ছো যে অসমোল লিটার কি জিনিস, অসমোলারিটি কি জিনিস, এগুলো বায়োকেমিস্ট্রিতে ফার্স্ট আইটেমেই মনে হয় পড়ানো হয়, ফার্স্ট বা সেকেন্ড আইটেমেই। তো এখান থেকে যে কোশ্চেনটা আসে যে একটা সেলকে যদি আমরা বের করে আইসোটোনিক সলিউশন, মানে যে সলিউশনটার অসমোলারিটি সেম অ্যাজ প্লাজমা, সেখানে রাখলে কি হবে, হাইপোটনিক সলিউশনে রাখলে কি হবে, হাইপারটনিক সলিউশনে রাখলে কি হবে। যদি আমরা আইসোটোনিক সলিউশনে রাখি, অসমোলারিটি সেম অ্যাজ প্লাজমা, সুতরাং সেখানে কোনো চেঞ্জই হবে না, সেলটা যেরকম ছিল সেরকমই হবে। আর যদি আমরা হাইপোটনিক সলিউশনে রাখি, হ্যাঁ, হাইপোটনিক মানে কি, হাইপোটনিক মানে প্লাজমার চাইতে সেখানে কনসেন্ট্রেশনটা কম। তাহলে কি হবে এখানে বলো, সেলটা যদি আমরা হাইপোটনিক সলিউশনে রাখি তাহলে কি হবে, সেলের মধ্যে কনসেন্ট্রেশন বেশি, কিন্তু আমরা যে সলিউশনে রাখছি সেটার হচ্ছে কনসেন্ট্রেশন কম। তাহলে কি হবে, ওয়াটার কোথা থেকে কোথায় মুভমেন্ট করবে, আমরা কি বলছিলাম যে লোয়ার কনসেন্ট্রেশন অফ সলিউট টু হায়ার কনসেন্ট্রেশন। তার মানে ওই আমরা যে সলিউশনে রাখছি সেখান থেকে ওয়াটার সেলের মধ্যে এন্টার করবে, তখন সেলটা কি হবে, সুয়েল হয়ে রাপচার হয়ে যাবে। আর হাইপারটনিক সলিউশনে যদি রাখি তাহলে উল্টাটা হবে, তখন সেল থেকে ওয়াটার সলিউশনে চলে আসবে, তখন সেলটা শ্রিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি যেটা বললাম যে পোস্ট গ্রাজুয়েশনে আসে, এবং আমি আমার নিজের যে পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স পরীক্ষা সেখানে এটা ভুল করে আসছিলাম। তোমরা যদি একটু চিন্তা করো তাহলে কখনো ভুল করবা না। অসমোসিস শেষ, নেক্সট আসা হচ্ছে আমরা এটা গেল হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট বললাম আমরা, তাই না, প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে ছিল হচ্ছে ডিফিউশন আর অসমোসিস। এখন আসা হচ্ছে, চলে আসি আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রথমে হচ্ছে জানতে হবে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি জিনিস, হ্যাঁ, এটা ডেফিনেশনটা কি, দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন কি, অবশ্যই এখানে সেমি পারমিয়েবল মেমব্রেন লাগবে। তারপর ঠিক আছে, the movement of substance across the cell membrane against chemical or electrical gradient with the active expenditure of energy by the help of carrier protein is called active transport। এখানে অনেকগুলো কথা বলে ফেলছি, দেখো কি কি পয়েন্ট মনে রাখতে হবে, যে একটা হচ্ছে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, মানে সেল মেমব্রেন ব্যারিয়ার থাকতে হবে, এগেনস্ট, এগেনস্ট কিসের, কেমিক্যাল আর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। কেমিক্যাল মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আর কেমিক্যাল গ্রেডিয়েন্ট একই জিনিস। আর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ইলেকট্রিক্যাল, এক পাশে পজিটিভ বেশি নেগেটিভ আছে, দুই পাশে সমান থাকতে হবে, পজিটিভ আর নেগেটিভ সেলের দুই পাশে সমান করতে হবে, সেটাই হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে মুভমেন্ট অফ substance across the cell membrane against chemical or electrical gradient with the active expenditure of energy। হ্যাঁ, সাথে কি করতে হবে, এনার্জি প্রডিউস করতে হবে, এবং ক্যারিয়ার প্রোটিনের হেল্প লাগবে, বাই দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা যদি বলি তাহলে কি, the movement of substance across the cell membrane against chemical or electrical gradient with the active expenditure of energy by the help of carrier protein is called active transport।
ক্রাইটেরিয়া জিজ্ঞাসা করা হয় যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে হলে কি কি ক্রাইটেরিয়া লাগবে। দেখো যেটা বললাম ডেফিনেশনে সেগুলোই, যে গ্রেডিয়েন্টের এগেনস্টে হতে হবে, মানে এখানে উল্টা দিকে যাইতে হবে। তারপর মেমব্রেন অবশ্যই লাগবে, এনার্জি লাগবে, ক্যারিয়ার প্রোটিন লাগবে। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্রাইটেরিয়া। তাহলে কি বললাম? এগেনস্ট দ্য গ্রেডিয়েন্ট, মেমব্রেন মাস্ট বি প্রেজেন্ট, এনার্জি নেসেসারি, ক্যারিয়ার প্রোটিন নেসেসারি। ঠিক আছে? এখন টাইপ বলছিলাম অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দুইটা, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি? তাহলে দেখো একই প্রথম দিকেই, দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন এগেনস্ট কেমিক্যাল অর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট উইথ অ্যাক্টিভ expenditure of energy which is derived from ATP or some other high energy phosphate by the help of carrier protein is called primary active transport। মানে এখানে এনার্জিটা সরাসরি এটিপি হাইড্রোলাইসিস হয়ে আসবে। ঠিক আছে? বায়োকেমিস্ট্রিতে তোমাদের এখনো পড়াইছে কিনা জানি না, যে হাই এনার্জি কম্পাউন্ড, এটিপি একটা হাই এনার্জি কম্পাউন্ড যেটা আমাদের বডিতে এনার্জি দেয়। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা যে এনার্জিটা পাবো সেটা আসবে সরাসরি এটিপি হাইড্রোলাইসিস হয়ে। তাহলে সেটাই হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটা বলতে পারলেই হবে, আর কিছু বলার দরকার নেই। বডির সব সেলে, প্রতিটা সেলে থাকে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, সেটাই হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই দেখো একটা সোডিয়াম পটাশিয়াম পাম্পের ছবি। ঠিক আছে? এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পের যে ক্যারিয়ার প্রোটিনটা লাগে সেটা। দুইটা ইউনিট থাকে, বড়টা হচ্ছে আলফা সাব ইউনিট, ছোটটা হচ্ছে বিটা সাব ইউনিট। ঠিক আছে? এখন বিটা সাব ইউনিটটা কোনো কাজে লাগে না, এটা এমনি, এটা বাদ দাও, এটা ভুলে যাও। আর এটা হচ্ছে আলফা সাব ইউনিটটা হচ্ছে মেইন। কি থাকে এখানে দেখো, এটা হচ্ছে সেলের আউটসাইড, এটা হচ্ছে সেলের ইনসাইড। হ্যাঁ, সেলের ইনসাইডে সোডিয়ামের জন্য তিনটা সোডিয়াম আয়ন বাইন্ড হওয়ার জন্য বাইন্ডিং সাইট থাকবে। ঠিক আছে? এটিপিএস এনজাইমের জন্য একটা সাইট থাকে। আর সেলের আউটসাইডে হচ্ছে দুইটা পটাশিয়াম আয়ন বাইন্ড হওয়ার জন্য একটা বাইন্ডিং সাইট থাকে। তাহলে এখানে আসলে মেকানিজমটা কি হয় দেখো, যে যখন তিনটা সোডিয়াম আয়ন, এখানে যেহেতু আমরা বলছি যে বাইন্ডিং সাইট থাকে, যেখানে ইনার সাইডে তিনটা সোডিয়াম আয়ন এসে বাইন্ড করে, আউটার সাইডে দুইটা পটাশিয়াম আয়ন এসে বাইন্ড করে। আর এখানে তখন কি হয়, এই যে এটিপি আছে, যে এটিপিটা এটিপিএস এনজাইম দ্বারা ভেঙে যায়, ব্রেকডাউন হয়ে কি তৈরি করে, এডিপি তৈরি করে, আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। এবং এই যে এটিপি হাইড্রোলাইসিস হয়ে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট তৈরি করতেছে, তখন একটা হিউজ পরিমাণ এনার্জি রিলিজ হয়। সেই এনার্জি আর সাথে এই ইনঅর্গানিক ফসফেট মিলে কি তৈরি করবে, এই যে এই ক্যারিয়ার প্রোটিনে একটা কনফ্রন্টেশনাল চেঞ্জ করবে। হ্যাঁ, একটা হিউজ চেঞ্জ করবে। এই যে চেঞ্জটা হবে, এই চেঞ্জের কারণে তখন কি করবে, এই যে তিনটা সোডিয়াম আয়নকে সেলের বাইরে নিয়ে যাবে, আর দুইটা পটাশিয়াম আয়নকে কি করবে, সেলের ভিতরে ঢুকাই দিবে। ঠিক আছে? তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে, তিনটা সোডিয়াম আয়নকে সেলের বাইরে নিয়ে যায় আর দুইটা পটাশিয়াম আয়নকে সেলের ভিতরে ঢুকাই দেয়। হ্যাঁ, তাহলে আমরা নর্মালি কি জানি, যে সোডিয়াম কনসেন্ট্রেশন সেলের বাইরেই বেশি থাকে, তাই না? তাহলে উল্টাটা হওয়া উচিত ছিল, যে সোডিয়াম সেলের বাইরে থেকে ভিতরে ঢুকবে, যেহেতু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কিন্তু আমরা তো যেহেতু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলছি, তার মানে এগেইনস্ট দা গ্রেডিয়েন্ট হবে। এই জন্য সেলের ভিতর থেকে সোডিয়াম বাইরে যাচ্ছে আর পটাশিয়াম হচ্ছে সেলের ভিতরেই ঢুকতেছে, মানে যেখানে যেটার কনসেন্ট্রেশন বেশি সেটা সেখানেই যাচ্ছে। ঠিক আছে? কারণ এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কারণ এগেইনস্ট দা গ্রেডিয়েন্ট হবে। আচ্ছা, একজন কোশ্চেন করছো যে ইজ দেয়ার এনি স্পেসিফিক ক্যারিয়ার প্রোটিন ইউজড ইন ফ্যাসিলিটেড ডিফিউশন। এখানে স্পেসিফিক ক্যারিয়ার প্রোটিন কোনো কোনো ক্ষেত্রে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে থাকে না। যেমন আমি বললাম যে গ্লুকোজের জন্য স্পেসিফিক ক্যারিয়ার প্রোটিন থাকে, গ্লুট যেটা বলছি, গ্লুকোজ ট্রান্সপোর্টার। আবার অনেক সময় নাও থাকতে পারে, দুটাই হতে পারে। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প বোঝা গেল, যে সোডিয়াম পটাশিয়াম পাম্প তাহলে কি করবে, তিনটা সোডিয়াম আয়নকে সেলের বাইরে নিয়ে যাবে আর দুইটা পটাশিয়াম আয়নকে একই সময়ে সেলের ভিতরে ঢুকাবে। এটাই হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ। মানে ইম্পর্টেন্স কি, একটা হচ্ছে সেল ভলিউম মেনটেন করে আর জেনারেশন অফ মেমব্রেন পটেনশিয়াল। এখন জেনারেশন অফ মেমব্রেন পটেনশিয়াল এর পরের আইটেমে ডিটেলস পড়ানো হবে, যে সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে কিভাবে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হচ্ছে, আর সেল ভলিউমটা কিভাবে মেনটেন করে সেটা তোমাদের জানতে হবে। হ্যাঁ, যে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কিভাবে সেল ভলিউমটা মেনটেন করে। তাহলে আমরা যেটা বলছি, কি করছি, যে বলছি যে সোডিয়াম আয়ন তিনটা
সোডিয়াম পটাশিয়াম পাম্প 3টা সোডিয়াম আয়ন সেল থেকে বাইরে নিয়ে যায় আর 2টা পটাশিয়াম আয়নকে সেলের ভিতরে ঢুকায়। এখন আমরা জানি যে সেলের মধ্যে অনেক আনআয়নিক সাবস্টেন্স থাকে, নেগেটিভ সাবস্টেন্স থাকে, যেমন প্রোটিন বা অন্যান্য ইনঅর্গানিক সাবস্টেন্স যেগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড। আর উল্টা দিকে আবার কি, এই যে আয়নগুলো যে সোডিয়াম পটাশিয়াম এগুলো কি পজিটিভলি চার্জ, ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবেই যে নেগেটিভ চার্জগুলো আছে সেগুলো কি করবে, পজিটিভ আয়নগুলোকে আরো সেলের মধ্যে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে যে সেলের মধ্যে একটা মানে অনেক বেশি একটা হায়ার কনসেন্ট্রেশন অফ আয়নস তৈরি হচ্ছে। তাহলে এখন যদি সেলের মধ্যে কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে কি হবে, আমরা বলছি যে ওয়াটার কি করবে, লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন চলে আসবে, মানে সেলের মধ্যে ওয়াটার ঢুকে যাবে। তখন সেল কি হবে, যদি ওয়াটার ঢুকে যায় সেলের মধ্যে, সেল হচ্ছে বাস্ট হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে যদি সোডিয়াম পটাশিয়াম পাম্প না থাকতো তাহলে। কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকার কারণে কি হয় দেখো, যে সবসময় একটা, যেহেতু 3টা সোডিয়াম আয়ন বের করে আর 2টা পটাশিয়াম আয়নকে সেলের মধ্যে ঢুকায়, সবসময় একটা পজিটিভ আয়নের ঘাটতি থেকে যায়, যার কারণে সেলের মধ্যে যে নেগেটিভিটিটা ছিল সেটা হচ্ছে আরো মেনটেন হয়, যার কারণে যে ফেনোমেননটা বললাম যে অন্যান্য আরো আয়নকে অ্যাট্রাক্ট করা বা সেটা করতে পারছে না, বরঞ্চ আরো ওয়াটারকে টেন্ট করতেছে যে হচ্ছে এখান থেকে বের করে দেওয়ার, সেল থেকে আরো অসমোসিস করে বাইরে বের করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে এখান থেকে কি কি পড়তে হবে আরেকবার বলে দিই, যে ডেফিনেশন পড়তে হবে, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্রাইটেরিয়া কি কি, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলে, এক্সাম্পল কি, আর সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কিভাবে কাজ করে। সোডিয়াম পটাশিয়াম পাম্প থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে, রিটেনেও অনেক সময় শর্ট নোট আসে, ওই জন্য সোডিয়াম পটাশিয়াম পাম্পটাও জানতে হবে। আর সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইম্পর্টেন্স কি, এখান থেকে অনেক সময় জিজ্ঞাসা করে যে কিভাবে সেল ভলিউমটা কন্ট্রোল করে সোডিয়াম পটাশিয়াম পাম্প। তারপর নেক্সট চলে আসা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট একই জিনিস, শুধু এখানে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা বলছিলাম যে এনার্জিটা সরাসরি এটিপি হাইড্রোলাইসিস হয়ে আসবে, কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হবে, এনার্জিটা আসবে হচ্ছে সেকেন্ডারিলি, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকে এখানে এনার্জিটা পাবে, সেই জন্য এটাকে বলা হয় সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে কি, দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্সেস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন against chemical or electrical gradient with the energy which is derived secondarily from primary active transport by the help of carrier protein is called secondary active transport. তাহলে এখানে কি মনে রাখতে হবে, যে এনার্জিটা কোথা থেকে আসবে, the energy which is derived secondarily from primary active transport, ঠিক আছে? সেটাই। এক্সাম্পল দুই রকম আছে, কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট। তাহলে কো ট্রান্সপোর্টের এক্সাম্পল হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। এখন প্রাইমারি যদি আমরা মেকানিজমে যাই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে, তো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে দেখো সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করছিল, যে সোডিয়াম সেলের বাইরে বেশি, সোডিয়ামকে সেলের বাইরে নিয়ে গেছে, পটাশিয়াম সেলের ভিতরে বেশি, পটাশিয়ামকে সেলের ভিতরে নিয়ে আসছে, যার কারণে কি হয়েছে, একটা যে নর্মালি যে সেলের বাইরে একটা অনেক বেশি সোডিয়ামের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে ভিতর থেকে বাইরে, যে সবসময় সোডিয়াম সেলের বাইরে অনেক বেশি বেড়ে গেছে এবং সোডিয়াম একটা হিউজ এনার্জি দিয়ে সবসময় অনেক ফোর্সফুলি চেষ্টা করবে হচ্ছে সেলের ভিতরে ঢোকার, ঠিক আছে? সেই গ্রেডিয়েন্টের কারণে যে সেলের বাইরে হিউজ কনসেন্ট্রেশন অফ সোডিয়াম, সেটা সবসময় টেন্ড করবে কি, যে অনেক বেশি ফোর্স দিয়ে সেলের ভিতরে ঢোকার চেষ্টা করবে। এখন এই যে একটা ফোর্স তৈরি হয়েছে, এই ফোর্সটা করবে কি, এর সাথে এই সোডিয়ামের সাথে আর একটা মলিকিউলকে সেলের ভিতরে ঢুকাতে পারে, ঠিক আছে? এই দেখো সোডিয়ামের সাথে আর একটা মলিকিউল, এই যে গ্লুকোজ, যে গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছিল প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য সোডিয়ামের সেলের ভিতর থেকে বাইরে, সেই গ্রেডিয়েন্টের কারণে যে ফোর্সটা তৈরি হয়, সেই ফোর্সটা কি করে, সোডিয়ামের সাথে সাথে অন্য কোনো সাবস্টেন্সকে সেলের ভিতরে ঢুকাতে পারে, সেটাকে আমরা বলবো হচ্ছে কো ট্রান্সপোর্ট। আবার উল্টাটাও হতে পারে, যে সেই ফোর্সটা দিয়ে সোডিয়াম সেলের ভিতরে ঢুকতেছে কিন্তু অন্য একটা সাবস্টেন্সকে সেলের ভিতর থেকে সেল থেকে বের করে দিচ্ছে, তখন সেটাকে বলা হবে হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। হ্যাঁ,
তাহলে এখানে কি মনে রাখতে হবে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে আমরা এনার্জিটা কোথায় থেকে পাচ্ছি, ওই যে প্রাইমারি ট্রান্সপোর্ট মানে সোডিয়াম পটাশিয়াম পাম্প থেকে যে সোডিয়ামের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছিল সেলের আউটসাইড থেকে ইনসাইডে, মানে আউটসাইডে সেলের সোডিয়ামের কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে গেছিল, সেটা সবসময় টেন্ড একটা অনেক বেশি ফোর্স দিয়ে সেলের ভিতরে ঢোকার চেষ্টা করে, এবং সেই ফোর্সটাই অন্য একটা সাবস্টেন্সকে হয় সেলের ভিতরে ঢুকাবে অথবা সেল থেকে ভিতর থেকে বাইরে নিয়ে যাবে। যদি একই সাথে সোডিয়ামের সাথে যদি ভিতরে ঢোকে তাহলে কো ট্রান্সপোর্ট, আর যদি সেলের ভিতর থেকে বাইরে নিয়ে যায় তাহলে হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। ঠিক আছে, এক্সাম্পল তো বলেই দিছি যে গ্লুকোজের হচ্ছে কো ট্রান্সপোর্ট হয়, হাইড্রোজেন বা ক্যালসিয়ামের হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট হয়। তাহলে মেইনলি আমরা মাইক্রোমলিকুলের যে ট্রান্সপোর্ট সিস্টেম সেগুলো হচ্ছে শেষ হয়ে গেল। এখন হচ্ছে ম্যাক্রোমলিকুলার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্ট। খুব একটা লাগে না, মেইনলি দুইটা আছে, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস আর একটা হচ্ছে এক্সোসাইটোসিস। নাম থেকেই বোঝা যাচ্ছে এন্ডোসাইটোসিস মানে হচ্ছে সেলের ভিতরে ঢুকাবে, আর এক্সোসাইটোসিস মানে হচ্ছে সেলের ভিতর থেকে বাইরে বের করে দিবে। ঠিক আছে, তাহলে দেখো এন্ডোসাইটোসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ লার্জ মলিকিউল আর ট্রান্সপোর্টেড ফ্রম দ্য extracellular space into the cell by invagination of the cell membrane around the molecule. এটা আবার দুই রকমের আছে, যদি লিকুইড সাবস্টেন্স হয় তাহলে পিনোসাইটোসিস, আর মলিকিউল সলিউট হলে তাহলে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস পরে ডিটেইলস পড়ানো হবে ডাব্লিউবিসি তে, ওই জন্য এখানে আলোচনা করার কোনো দরকার নাই। আর এক্সোসাইটোসিসটা কি, সেলের ভিতর থেকে বের করে দিবে। তাহলে এক্সোসাইটোসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ লার্জ মলিকিউলস আর রিলিজড টু দ্য এক্সটেরিয়র অফ দ্য সেল following fusion of vesicle with the cell membrane. আর এই এক্সোসাইটোসিস থেকে কি বের হয়, হরমোন এন্ড নিউরোট্রান্সমিটার। এক্সাম্পল যদি আমরা বলি হরমোন এন্ড নিউরোট্রান্সমিটার রিলিজ আর এক্সাম্পল অফ এক্সোসাইটোসিস। অনেক সময় ডেফিনিশনটা জিজ্ঞাসা করে, আর তেমন কিছু জিজ্ঞাসা করে না এখান থেকে। আর ফ্যাগোসাইটোসিস তো ডিটেইলস পড়তে হবে পরে ডব্লিউবিসি তে। তাহলে মেমব্রেন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে এতটুকুই। আর এখান থেকে তোমাদেরকে যেটা আরেকটা যেটা তোমাদের রিটেনে আসে, যে সবগুলোর মধ্যে ডিফারেন্স আসে, ডিফারেন্স লিখতে পারে, যে ডিফারেন্স বিটুইন passive transport and active transport, difference between simple diffusion, facilitated diffusion, difference between primary active transport and facilitated diffusion, difference between primary and secondary active transport, এই ডিফারেন্স গুলো আসে। তো তোমরা যতটুকু যে বললাম আলোচনা, এখান থেকে তোমরা ডিফারেন্স গুলো লিখতে পারবা, আর আলাদা করে পড়ার কিছু নাই, এতটুকু পারলে এখান থেকে এমনিতে লিখতে পারবা। আরেকবার হচ্ছে আমি জাস্ট বলতে চাই আজকে কি পড়ানো হলো। প্রথমে হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্টটা কি জিনিস, যে কি করতে হবে, হয় সেলের ভিতরে আমরা কোনো জিনিস ঢুকাবো বা সেল থেকে কোনো জিনিস বের করে দেব। ঠিক আছে, তারপর ইন্টারসেলুলার কানেকশন ট্রান্সপোর্টের জন্য আমাদের জানা দরকার যে সেলের কোথায় কোন ধরনের কানেকশন আছে। ঠিক আছে, আর টাইপ টাইপ পারবো না বলে অনেকবার করে বলে ফেলছি। প্যাসিভ ট্রান্সপোর্টের কি কি আছে, দুই রকম, ডিফিউশন, ডিফিউশন আবার দুই রকম, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে আমরা Vmax পাই, কেন পাই সেটা বললাম, যে ক্যারিয়ার প্রোটিন এক্সস্টেড হয়ে যাওয়ার কারণে Vmax পাওয়া যায়। আর কোন কোন ফ্যাক্টর রেটকে এফেক্ট করে সেগুলো, অসমোসিস কি জিনিস, অসমোসিসের ডেফিনিশনে অবশ্যই করে রাখতে হবে, সলিড হবে আর সলিডের মার্কেটে হায়ার কনসেন্ট্রেশনে যাবে। সোডিয়াম পটাশিয়াম জিনিস